দিনাজপুর সহ ৫৪ জেলায় খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রীর। একের পর এক নির্বাচনী ওয়াদা পূরণ সহ জনকল্যাণের আশ্বাস। রেশনিং প্রত্যাহারের পরও কাটেনি জ্বালানি তেলের ভোগান্তি। ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না দাবি শেখ রবিউলের। শেষ কর্মদিবসে সচিবালয় সহ সরকারি অফিসে ঈদের ছুটির আমেজ, ব্যাংকে গ্রাহকদের ভিড়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে তিনি দেশ গড়ার কাজ শুরু করলেন। জনসমর্থন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় জানিয়ে বলেন, দেশের মানুষ সাথে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। পর্যন্ত ভরাট হয়ে গেছে, নদীর মধ্যে কিছু চাষবাসের কাজ হচ্ছে। বহু খাল, ওই যে ছোট ছোট কালভার ব্রিজ যখন পার হয়ে আসলাম, দেখলাম যে অনেকগুলো খাল প্রায় ভরাট হয়ে গিয়েছে। এই এলাকাতে যে খবর নিয়ে আমি জানলাম, এমনকি বর্ষার মৌসুমেও খরা হয়, অনেক জায়গায় পানি পাওয়া যায় না। ঠিক এই কথাটা কি ঠিক? বর্ষার মৌসুমে অনেক জায়গায় পানির সমস্যা হয়, সেখানে চাষবাস করা যায় না। কিন্তু আমরা এই বর্ষার পানিটাকে আমাদের কাজে ব্যবহার করতে চাই। আমরা কৃষক ভাইদের কাজে এই পানিটা ব্যবহার করতে চাই। আমরা এই পানিটা ব্যবহার করতে চাই এমন ভাবে যাতে সমগ্র এলাকার মানুষ উপকার পায়। জ্বালানি সরবরাহের রেশনিং পদ্ধতি উঠিয়ে নেয়ার পরও এখনও দীর্ঘ লাইন রাজধানীর পেট্রোল পাম্প আর ফিলিং স্টেশনগুলোর সামনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে জ্বালানি নিতে হচ্ছে ভোক্তাদের। তবে ধীরে ধীরে অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চালকরা। বললেন, আগের তুলনায় বেশি পাওয়া যাচ্ছে তেল। এদিকে ডিপোগুলো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না বলে অভিযোগ পাম্প মালিকদের। আরিফিন শাওনের রিপোর্ট। ইরান ও মার্কিন ইসরায়েল জোটের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহের বিঘ্নের রেশ ধরে বাংলাদেশেও জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা যায় সর্বস্তরে। জ্বালানি সংগ্রহে পাম্পগুলোতে পড়ে যায় দীর্ঘ লাইন। চট্টগ্রাম বন্দরে একের পর এক তেলবাহী জাহাজ পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় রবিবার থেকে রেশনিং পদ্ধতি উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। দীর্ঘ লাইন থাকলেও পাম্প আর ফিলিং স্টেশনগুলোতেও ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। চাহিদা মতো তেল নিতে পারছেন বলে জানালেন চালকরা। আজকে এবং আগামীকাল 2 দিনই ফুল ট্যাঙ্ক করবে, এটার জন্য মানুষ একটু সিরিয়াল করতেছে। 2.5 ঘন্টা হলো এইখান পর্যন্ত আসছে। উঠাইতে দিলে তো আর একটু তাড়াতাড়ি হইতো, আমরা তাড়াতাড়ি তেলটা পাইতাম। সরকার তো বলতেছে কোনো ঘাটতি নাই, তারপরও এত লম্বা সিরিয়াল দিয়ে অল্প অল্প করে তেল দিচ্ছে, 2000-3000 টাকার এরকম। আমরা যদি ট্রেন ঠিকমতো না পাই তাহলে আমরা তেল গাড়ি চালাতে পারবো না। তবে ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ পাম্প মালিকদের। আমাদের চাহিদা অনুযায়ী দিতে পারছে না, কারণ সবাই তো একসাথে চাচ্ছে, সেজন্য দিতে পারতেছে না। আমাদেরকে বলা হয়েছে আমাদের চাহিদা মতো দিবে, কিন্তু দিতে পারতেছে না। এটা মানুষের ভিতরে একটা প্যানিক হয়েছে, যুদ্ধ লাগছে, সেই জন্য দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে যাত্রীদের চাপ। ট্রেনগুলো মোটামুটি শিডিউল অনুযায়ী ছাড়ায় নির্বিঘ্নে যাত্রার আনন্দ সবার চোখে মুখে। বাস টার্মিনালগুলো থেকেও ঘরমুখো যাত্রীদের নিয়ে ছেড়ে যাচ্ছে বাস। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলে দাবি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের। জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সোমবার সকাল থেকে ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়। পরিবার পরিজন ও লাগেজ নিয়ে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক অভিভাবক ছেলে মেয়েদের নিয়ে আগে ভাগেই বাড়ি ফিরছেন। বউর সাথে ঈদ করব। আমি, আমার বাবা, মা, আরও দিদা, দাদু, এদের সাথেই হবে। আমি আমার নানুর বাসায় যাচ্ছি। দাদু বাড়িতে যাচ্ছি, তো ওইদিকে সবার সাথে মিলেমিশে ঈদ করব। আব্বু আম্মু, তারপরে মামা মামিরা আছেন, চাচা চাচিরা, সবাই মিলে ঈদ করব। সোমবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের কিছুটা চাপ লক্ষ্য করা যায়। তবে যাত্রীদের চাপ থাকলেও কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। সকালের সব ট্রেনই ছেড়ে গেছে যথাসময়ে। সময় মতো যাত্রার আনন্দে যাত্রীরাও খুশি। শুধু ঈদ আসলে বাড়িতে যাই, আর হচ্ছে সবার পরিবারের সঙ্গে সবার সঙ্গে ঈদ করবো, সেটা আর কি। বাবা মা, নানা নানি, দাদি সবাই আছে, সবার সাথে ঈদ করবো ইনশাল্লাহ। অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, একটু তো রাশ ছিল। বাড়িতে সবাই আছে, ভাই আছে, বোন আছে, মা বাবা সবাই আছে। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও এখনও সেভাবে যাত্রীদের চাপ পড়েনি। সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল,
পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। জানান, এবার ঈদ উপলক্ষে কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। মনে রাখা দরকার, পৃথিবীর কোন শহর নাই 2 দিনে 1.5 কোটি লোক ডিপার্চার করে। খুব কম শহরই আছে যেখানে 1.5 কোটি লোক বসবাস করে। তো এইরকম একটা উৎসব আমরা গ্রামে গিয়ে উদযাপন করতে জাতি হিসেবে অভ্যস্ত। সেখানে বাড়তি চাপ থাকে, কিন্তু তার মধ্যে মনে রাখবেন আনন্দও থাকে বাড়ি যাওয়ার। আমরা এই সবকটাকে সমন্বয় করতে চাই, সক্ষমতার শতভাগ দিয়ে যাত্রী সেবাটা নিশ্চিত করতে চাই। যানবাহনগুলোতে পাম্প থেকে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় রাজধানীর মতিঝিল সহ দেশে প্রায় সব ব্যাংকের শাখায় ভিড় করছেন গ্রাহকরা। কাল থেকে শুরু হতে যাওয়া টানা 7 দিনের ছুটির কারণে সচিবালয় সহ সব সরকারি অফিসগুলোতেও ছুটির আমেজে কর্মকর্তা কর্মচারীরা। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগে শেষ কর্মদিবস, আর তাই শেষ মুহূর্তের লেনদেন সারতে রাজধানীর ব্যাংকগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। ব্যাংকপাড়া মতিঝিল সহ বেশিরভাগ ব্যাংকেই দীর্ঘ লাইন। জমা দেওয়ার তুলনায় নগদ টাকা তোলার চাপই এদিন বেশি। লং টাইম বন্ধ তো ব্যাংক, যার জন্য টাকা নেওয়ার জন্য আসলাম, ঈদের সময় কাজে লাগবে। লম্বা লাইন হচ্ছে, নেটওয়ার্কের একটু সমস্যা রয়েছে আর কি। অনেক, আমি প্রায় 40 মিনিট দাঁড়িয়েছিলাম। যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, কিছু টাকা তো হাতে রাখতেই হয়। এখন বর্তমান পরিস্থিতিতে আমরা বাড়ি যাব। ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গ্রাহকের চাহিদা অনুযায়ী নগদ টাকার সরবরাহ নিশ্চিত করেছেন তারা। সেই সাথে ঈদের ছুটিতে প্রয়োজনীয় লেনদেনের জন্যও এটিএম বুথ সহ চালু থাকছে ডিজিটাল লেনদেনও। রেগুলার কাস্টমার আসছেন, ওনাদের জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রাখা আছে এবং সকল প্রকার ভাঙতি টাকা সহ যার যে চাহিদা অনুযায়ী যাতে আমরা পূরণ করতে পারি ঈদের আগে, যাতে একজন মানুষ সারা বছর ব্যাংকিং করুক কিন্তু শেষ দিন এসে যাতে মনক্ষুণ্ণ না হয়, কোনো কারণেই মনক্ষুণ্ণ না হয় উনি, এটার ব্যবস্থা করা আছে। আজকে শেষ কর্মদিবস যদিও বলা হচ্ছে, কিন্তু আমাদের কিছু ব্যাংক কিন্তু বুধবার বৃহস্পতিবার 2 দিনই খোলা। এদিকে ঈদের ছুটি শুরুর আগেই ছুটির আমেজে সচিবালয়। বেলা গড়ার সাথে সাথেই অফিস ছাড়তে শুরু করেছেন অনেকে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতের প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, শিক্ষা খাত নিয়ে নির্বাচনী ইশতেহারের সফল বাস্তবায়ন করতে প্রথমে 180 দিন, পরে 2 বছর মেয়াদী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত শীর্ষক নগরীর প্ল্যাটফর্ম সংলাপে এসব কথা বলেন তারা। ববি হাজ্জাজ বলেন, শিক্ষা খাতে সরকার জবাবদিহিতা বজায় রাখতে চায়। শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেয়নি বলে জানান। বলেন, অংশীজনদের সাথে বসে নীতি নির্ধারণ করা হবে। উপদেষ্টা মাহাদি আমিন বলেন, তৃতীয় ভাষা শিখিয়ে দক্ষ জনগোষ্ঠী তৈরি করার চেষ্টা চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পদ্ধতির বিষয়ে সরকারের পরিকল্পনা নিয়ে প্রশ্নের উত্তরে মাহাদি আমিন বলেন, ভর্তি ক্ষেত্রে লটারি পদ্ধতি বাদ দিয়ে আগের পদ্ধতিতে ফিরবে সরকার। সেই সঙ্গে নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা থাকবে। জাপান বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইপিএ থেকে সর্বোচ্চ সুযোগ গ্রহণে অবকাঠামো উন্নয়ন সহ নীতি সংস্কার প্রয়োজনীয়তার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সোমবার রাজধানীর বাড়িধারায় জাপান দূতাবাসে আয়োজিত এক সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির গবেষকরা জাপান বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপের সুযোগ গ্রহণের ওপর জোর দেন। দেশের শিল্পের বিকাশে প্রযুক্তি ট্রান্সফার সহ বিভিন্ন খাতের নীতি প্রণয়নেও জাপানের অভিজ্ঞতাকে কাজে লাগানোর উপর জোর দেন সেমিনারে অংশ নেওয়া বিশেষজ্ঞরা। সেমিনারে সিপিডি ছাড়াও বিলস, এডিবি এবং জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ হাজার রজনী শ্রেষ্ঠ এই মহিমান্বিত রাত। ধর্মপ্রাণ মুসলমানরা রাতটি ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করে থাকেন। ইসলামের বিশ্বাস অনুযায়ী এই রাতেই পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছিল। তাই মুসলমানদের কাছে লাইলাতুল কদর অত্যন্ত পুণ্যময় ও মর্যাদাপূর্ণ একটি রাত। পবিত্র কোরআনের সূরা আল কদরে বলা হয়েছে, কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। হাদিসে উল্লেখ রয়েছে, রমজানের শেষ দশকের যে কোনো বেজোড় রাতে লাইলাতুল কদর হতে পারে, তবে 26 রমজানের দিবাগত রাতেই মহিমান্বিত রাত পালন করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মুকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে রাতব্যাপী নামাজ, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেবেন জামায়াতে। সোমবার ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, এবার প্রায় 35,000 মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারবেন। বৃষ্টি হলে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। তবে অতিবৃষ্টির কারণে যদি ঈদগাহে জামাত না হয় তাহলে সকাল 9টায় বায়তুল মুকাররমে প্রধান জামাত হবে। কয়েক স্তরের নিরাপত্তা থাকবে বলেও জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। সবাই মিলে যেটা ঠিক করেছে যে টাইম থাকবে আমাদের 8:30টা। যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে হয়তো টাইমের পরে। ইরানে হামলা 17তম দিনের সমরাস্ত্র আর ড্রোনের ঘাঁটি ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। পাল্টা প্রতিরোধে প্রথমবার ব্যালিস্টিক মিসাইল সিজ্জিল ছুড়ে ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়েছে ইরান। হামলা হয়েছে সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক অবস্থানে। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ ভাঙার আহ্বানে তেমন সাড়া না পেয়ে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ছাড় না দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পাল্টা প্রতিরোধের তৃতীয় সপ্তাহে এসে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রথমবার মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিজ্জিল ছুড়েছে ইরান। কঠিন জ্বালানি চালিত 2 থেকে 2,500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি মাত্র 7 মিনিটে ইসরায়েলের রাজধানী তেল আবিবে আঘাত হানতে সক্ষম। সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে 54তম দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। 2 টন বিস্ফোরক বহনে সক্ষম খোরাম শাহ ছাড়াও খাইবার শেকান, কদর, ইমাদ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমন মুহুর্মুহু হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনক পর্যায়ে নেমেছে, যা প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর। এতে অবকাঠামোর ক্ষতি শুধু বাড়ছে না, বাড়ছে হতাহতের সংখ্যাও। মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তেহরান। হামলা হয়েছে ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দর কমপ্লেক্সের কাছে লজিস্টিক সাপোর্ট ক্যাম্পে। ড্রোন হামলায় তেলের ট্যাঙ্কারে আগুন লাগায় সাময়িক সময়ের জন্য স্থগিত হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার কার্যক্রম। হামলা হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে, ক্ষতিগ্রস্ত হয় রাডার সিস্টেম। কুয়েতে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালির বিমান ঘাঁটি আলী আল সালেম। এদিকে মাত্র 1.5 ঘন্টায় অন্তত 37টি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা বিভাগ। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে ফোন আলাপ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। উপসাগরীয় দেশগুলোয় ইরানের হামলাকে অন্যায্য উল্লেখ করে এ বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন তারা। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলা জারি আছে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে। সামরিক অবস্থানে হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনী। ড্রোনের একটি ঘাঁটি ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় তেল সমৃদ্ধ ইরানের খারগ আর আবু মুসা দ্বীপে হামলা উপসাগরীয় কিছু দেশ থেকে হয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে ফোনালাপে পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দেন, ইরান শুধু জাতীয় নিরাপত্তা আর ভৌগোলিক অখণ্ডতা রক্ষার চেষ্টা করছে। হরমুজ প্রণালী ইরান প্রায় অবরুদ্ধ করে রাখায় পাল্টা ব্যবস্থার জন্য মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ নিয়ে এগোনোর আহ্বানে তেমন সাড়া না মেলায় ন্যাটোর উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্প ছাড়াও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে ফোন আলাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান জারি রেখেছে ইসরায়েল। বৈরুতে একটি ক্লিনিক বিমান হামলায় ধসিয়ে দিয়ে অন্তত 12 চিকিৎসককে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। 5টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।